স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি নবম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 বইয়ের পেজ নাম্বার 262 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌতবিজ্ঞান বিষয়ের 3 নম্বর স্কুল অর্থাৎ বীরভূম জেলা স্কুলের প্রশ্নপত্রটি সমাধান করে দেব। তো তোমাদের সকলের কাছে আমার একটা রিকোয়েস্ট, সেটা হলো ভিডিওটি স্কিপ না করে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখবে এবং আমাদের চ্যানেলটি বিনামূল্যে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও সবার আগে তোমাদের ফোনে নোটিফিকেশান যেতে পারে। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমেই রয়েছে গ্রুপ এ এর প্রশ্ন 1-এর দাগে। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। 1. প্রদত্ত কোণটি দৈর্ঘ্য পরিমাপের একক আলোকবর্ষ। একটি বস্তু 10 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথের অর্ধেক অতিক্রম করলে তার সরণ হবে 20 সেন্টিমিটার। কোন রাশিটির একক 3টি মৌলিক একক দ্বারা গঠিত? ত্বরণ। আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষার সাহায্যে আবিষ্কৃত হয় প্রোটন। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ থাকে না। কোনটি ভৌত রাশি নয়? জল। প্রদত্ত কোনটির প্রোটন, ইলেকট্রন ও নিউট্রন সংখ্যা সমান mg 2412। যে পরমাণুটির এল কক্ষটি ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ থাকে সেটি হল নিয়ন। 2-এর দাগে গ্রুপ বির প্রশ্নে রয়েছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। 1. দুটি একই একক বিশিষ্ট ভৌত রাশির উদাহরণ দাও যার একটি স্কেলার অপরটি ভেক্টর। একটি হবে দ্রুতি, অন্যটি হবে বেগ। 2. কার্যের সমমাত্রিক রাশিটির নাম লেখো। শক্তি। শূন্যস্থান পূরণ করো। একটি বস্তুর ভর 3000 কেজি ও আয়তন 3 মিটার কিউব হলে এর ঘনত্ব হবে ঘনত্ব ডি সমান m/v অর্থাৎ ভর বাই আয়তন। সুতরাং 3000কে 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে আমরা পেয়ে যাব 1000 কেজি পার মিটার কিউব। এটিই হবে বস্তুটির ঘনত্ব। নিউটনের কোন গতিসূত্র থেকে সিদ্ধান্ত করা যায় যে প্রকৃতিতে একক বিচ্ছিন্ন বলের অস্তিত্ব অসম্ভব? তৃতীয়। চলন্ত দুটি ট্রেনের যাত্রীরা কখন পরস্পরকে স্থিরাবস্থায় দেখে? সমবেগে গতিশীল অবস্থায়। এক ডাইন সমান কত নিউটন? 10⁻⁻5 নিউটন। বৃত্তপথে আবর্তনশীল ত্বরণের অভিমুখ কোন দিকে হয়? ব্যাসার্ধ বরাবর বৃত্তের কেন্দ্রের দিকে হয়। কোনো বস্তুকে ক্যাথোড রশ্মি দ্বারা আঘাত করলে কি ঘটে? বস্তুর উষ্ণতা বাড়ে। কোন বলের প্রভাবে নিউক্লিয়াস ভেঙে যায় না? নিউক্লিয় বল। এরপরে আমরা গ্রুপ সির প্রশ্নে চলে আসব। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1. স্কেল সাধারণত কাঠের তৈরি হয় কেন? উষ্ণতার পরিবর্তনে ধাতুর দৈর্ঘ্যের পরিবর্তন হয়, তাই উষ্ণতা বৃদ্ধিতে ধাতব স্কেলে ক্ষুদ্রতম ঘর দৈর্ঘ্যে বাড়ে এবং উষ্ণতার হ্রাসে কমে। উভয় ক্ষেত্রেই ওই স্কেলের সাহায্যে পরিমাপ ত্রুটিপূর্ণ হয়। সে কারণেই ধাতব স্কেল যে উষ্ণতায় অঙ্কাঙ্কিত শুধুমাত্র সেই উষ্ণতায় সঠিক পাঠ দেয়। অন্যদিকে কাঠ কুপরিবাহী পদার্থ হওয়ায় উষ্ণতার পরিবর্তনে তাদের প্রসারণ বা সংকোচন উপেক্ষণীয় মানের হয়। ফলে যে কোনো উষ্ণতায় কাঠ স্কেল ধাতব স্কেলের তুলনায় নির্ভুল পাঠ দিতে পারে। এ কারণেই রৈখিক স্কেল প্লাস্টিক বা কাঠ দিয়ে তৈরি হয়, ধাতুর হয় না। পরবর্তী প্রশ্ন, ভালো তুলাযন্ত্রের আবশ্যকীয় গুণগুলি কি কি? 1. তুলাযন্ত্রটি নির্ভুল হওয়া প্রয়োজন, অর্থাৎ 2 তুলাপাত্রই খালি অথবা উভয় পাত্রের সমান ভর থাকা অবস্থায় দণ্ডটি যেন অনুভূমিক হয়। 2. তুলা সুবেদী হওয়া প্রয়োজন, অর্থাৎ সেই তুলাপাত্রে রাখা ভরের সামান্য পার্থক্যও যেন সে সঠিকভাবে চিহ্নিত করতে পারে। 3. তুলা সুপ্রতিষ্ঠ হওয়া আবশ্যক, অর্থাৎ দোলনরত অবস্থা থেকে সূচক কাঁটা তথা তুলাদণ্ডটি যেন দ্রুত তার স্বাভাবিক অবস্থানে ফিরে আসে। 4. তুলা দৃঢ় হওয়া বাঞ্ছনীয়, অর্থাৎ তার বিভিন্ন অংশগুলি যেন মজবুত হয়। এককবিহীন ভৌতরাশি কাকে বলে? উদাহরণ দাও। যেসব ভৌতরাশি দুটি সমজাতীয় রাশির অনুপাত সেই সব ভৌতরাশির কোনো একক না থাকায় সেই সব ভৌতরাশিকে বলা হয় এককবিহীন রাশি, যেমন পারমাণবিক গুরুত্ব, আপেক্ষিক গুরুত্ব। কোনো বস্তুর গড় দ্রুতি 0 নয়, কিন্তু গড় বেগ 0 হতে পারে কি?
কোনো বস্তুকণা ভিন্ন ভিন্ন সময়ের অবকাশে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করলে অর্থাৎ অসমদ্রুতিতে গতিশীল কোনো বস্তুকণা দ্বারা মোট অতিক্রান্ত দূরত্ব ও মোট অতিবাহিত সময়ের অনুপাতকে বলা হয় কণাটির গড় দ্রুতি। যদি কণাটি t1, t2, t3 tn ইত্যাদি সময় অবকাশে যথাক্রমে d1, d2, d3 dn দূরত্ব অতিক্রম করে তবে তার গড় দ্রুতি VAV মানে হলো অ্যাভারেজ, যেটার মানে গড়, আর ভি মানে এখানে দ্রুতি বোঝাচ্ছে। তো গড় দ্রুতি হয়ে যাবে d1 প্লাস d2 প্লাস d3 প্লাস dn, নিচে হবে t1 প্লাস t2 প্লাস t3 প্লাস tn। এবার গড় বেগ বের করার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন সময় অবকাশে কোনো গতিশীল বস্তু কণার সরণ বিভিন্ন হলে কণার মোট সরণ ও মোট অতিবাহিত সময়ের অনুপাতকে বলা হয় গড় বেগ। যদি t1, t2, t3 tn ইত্যাদি সময়ান্তরে কণাটির সরণ যথাক্রমে s1, s2, s3 sn হয় তবে কণার গড় বেগকে লেখা যায় VAV s1 প্লাস s2 প্লাস s3 প্লাস sn t1 প্লাস t2 প্লাস t3 প্লাস tn। এক্ষেত্রে যদি সরণ শূন্য হয় তাহলে গড় বেগ শূন্য হতে পারে, কিন্তু গড় দ্রুতি কখনোই শূন্য হয় না, তার কারণ অতিক্রান্ত দূরত্ব কখনোই শূন্য হতে পারে না। পরবর্তীতে রয়েছে কম্বলের ধুলো ঝাড়ার জন্য রোদে দেওয়া কম্বলকে লাঠি দিয়ে আঘাত করা হয় কেন? লাঠি দিয়ে আঘাত করলে কম্বলে গতীয় অবস্থা সৃষ্টি হয়, কিন্তু কম্বলের মধ্যে থাকা ধূলিকণাগুলি স্থিতিজাড্যের জন্য আগের অবস্থানেই থাকতে চায়, তাই কোনো অবলম্বন না পাওয়ায় ধূলিকণাগুলি নিচে পড়ে যায়। ভরী বস্তুর জড়তার পরিমাপ ব্যাখ্যা করো। নিউটনের দ্বিতীয় গতিসূত্র অনুসারে F সমান ma। এখন F ধ্রুবক হলে A সমানুপাতি 1/m। সুতরাং বলের মান ধ্রুবক হলে ত্বরণ ও বস্তুর ভর পরস্পর ব্যস্তানুপাতিক হয়। সুতরাং ভিন্ন ভরের দুটি বস্তুর উপর একই মানের বল ক্রিয়া করলে যার ভর বেশি তার মধ্যে উৎপন্ন ত্বরণ কম হবে। ফলে বস্তুর জাড্যের পরিবর্তন অর্থাৎ স্থিতি থেকে গতি বা গতি থেকে স্থিতি অথবা গতির পরিবর্তন, বেগ বৃদ্ধি বা বেগ হ্রাস ঘটানো এক্ষেত্রে বেশি কষ্টকর হয়। এ কারণেই বলা হয় ভরই বস্তুর জাড্যের পরিমাপ। সিজিএস ও এসআইতে বলের পরম এককগুলি কি কি? সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হলো ডাইন, আর এসআই পদ্ধতিতে বলের পরম একক হলো নিউটন। ভর ও আধানের বিচারে প্রোটনের সঙ্গে ইলেকট্রনের দুটি পার্থক্য উল্লেখ করো। ইলেকট্রন ও প্রোটনের পার্থক্য বিষয় প্রথমে হলো আধানের প্রকৃতি। ইলেকট্রন ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, প্রোটন ধনাত্মক তড়িৎগ্রস্ত কণা। ভর ইলেকট্রনের ভর 9.11 × 10⁻³ কেজি অর্থাৎ অতি নগণ্য। অন্যদিকে প্রোটনের ক্ষেত্রে একটি প্রোটনের ভর 1.6725 × 10⁻27 কেজি একটি ইলেকট্রনের ভরের প্রায় 1837 গুণ। রাদারফোর্ডের পরমাণু মডেলের দুটি প্রধান ত্রুটি উল্লেখ করো। রাদারফোর্ডের পরমাণু মডেলের ত্রুটি। নাম্বার 1, রাদারফোর্ডের প্রস্তাবনা অনুসারে নিউক্লিয়াসকে ঘিরে নির্দিষ্ট কক্ষপথে আবর্তনশীল প্রত্যেক ইলেকট্রনের অভিকেন্দ্র ত্বরণ বর্তমান। তড়িৎগতিবিদ্যার সনাতন তত্ত্ব অনুসারে আহিত কণা ত্বরণ বা মন্দন সহ গতিশীল হলে ওই কণা তার মধ্যে নিহিত শক্তি নিরবিচ্ছিন্নভাবে বিকিরণ করতে থাকে। সুতরাং এই প্রক্রিয়ায় আবর্তনরত ইলেকট্রনের শক্তি অবিরাম হ্রাস পায় এবং তার নিউক্লিয়াসের আকর্ষণে ক্রমশ কাছে আসতে থাকে। ফলে ইলেকট্রনটি ক্রমহ্রাসমান ব্যাসার্ধের কুণ্ডলী পথে আবর্তন করতে করতে একসময় নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়ে। দ্বিতীয় ত্রুটি, শক্তি ক্ষয়ের ফলে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনের ত্বরণের মান নিরবচ্ছিন্ন হারে পরিবর্তিত হওয়ায় বিকিরণ হিসেবে নিঃসৃত তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্যও নিরবচ্ছিন্নভাবে পরিবর্তিত হওয়া উচিত। সুতরাং হাইড্রোজেন, হিলিয়াম ইত্যাদি মৌলের পারমাণবিক বর্ণালী প্রকৃতিগতভাবে নিরবচ্ছিন্ন বর্ণালী হওয়া উচিত, কিন্তু পরীক্ষালব্ধ ফলাফল দেখা যায় এক্ষেত্রে রেখা বর্ণালী সৃষ্টি হয়, যার ব্যাখ্যা রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে পাওয়া যায় না। পরবর্তী প্রশ্নে রয়েছে XBA ও YDC পরস্পরের আইসোটোপ হলে প্রমাণ করো B² + D² × A² - C² = 0। XBA YDC পরস্পর আইসোটোন।
আইসোটোপ। তাই এই যে এ আর এর সি অর্থাৎ উভয়ের পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যাকে আমরা সমান করে দিতে পারি, অর্থাৎ এ সমান সি, যেহেতু এরা আইসোটোপ, কারণ আইসোটোপের ক্ষেত্রে প্রোটন সংখ্যা সমান হয়। তাহলে বাম পক্ষে যেটা দেওয়া রয়েছিল বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান আমরা লিখতে পারি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এস, এর মান যেহেতু সি এর সাথে সমান তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ারের মানটাও সি স্কোয়ারের সাথে সমান। সুতরাং এই এ স্কোয়ারের জায়গায় সি স্কোয়ার বসানো হলো মাইনাস সি স্কোয়ার। সুতরাং বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এর মানটা আসছে 0 সমান এই পুরো ভ্যালুটা চলে আসছে 0 সমান ডান পক্ষ, অর্থাৎ বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান 0 প্রমাণিত। গ্রুপ ডি 4 দাগে নিচে প্রশ্নগুলির উত্তর দাও। 1. রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রটি প্রতিষ্ঠা করো। কোনো বস্তু বা বস্তু সংস্থার উপর বাহ্যিক বল ক্রিয়া না করলে ওই বস্তু বা বস্তু সংস্থার মোট রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে, অর্থাৎ একাধিক বস্তু পরস্পরের ওপর বল প্রয়োগ করে সচল হতে পারে, কিন্তু বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করলে ওদের মোট ভরবেগ সবসময় অপরিবর্তিত থাকে। এটিই হলো রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি থেকে নিউটনের তৃতীয় গতিসূত্রের প্রতিষ্ঠা। এর জন্য মনে করি m1 ও m2 ভরের দুটি বস্তু একই সরলরেখায় একই দিকে যথাক্রমে u1 ও u2 বেগে যাচ্ছে। তাদের মোট ভরবেগ m1 u1 প্লাস m2 u2। এই ছবিটা দেখতে হবে। এটা হচ্ছে m1 ভরের বস্তু যেটা u1 গতিবেগে যাচ্ছে, এটা m2 ভরের বস্তু যেটা u2 গতিবেগে যাচ্ছে। সুতরাং এই বস্তুটার ভরবেগ হয়ে যাবে m1 u1, এই বস্তুটার ভরবেগ হয়ে যাবে m2 u2 এবং এদের মোট ভরবেগ হয়ে যাবে m1 u1 প্লাস m2 u2। বস্তু দুটির মধ্যে t সময় ধরে সংঘর্ষ হয় এবং তারা পরস্পরের ওপর ক্রিয়া প্রতিক্রিয়া বল F12 ও F21 প্রয়োগ করে, অর্থাৎ সংঘর্ষ হওয়ার মুহূর্তে m1 m2কে F12 বল দিয়ে আঘাত করে এবং m2 m1কে F21 বল দিয়ে আঘাত করে। সংঘর্ষের পরও তারা একই সরলরেখায় একই দিকে চলে। এক্ষেত্রে প্রথম বস্তুর বেগ v1 ও দ্বিতীয় বস্তুর বেগ v2, তাদের মোট ভরবেগ m1 v1 প্লাস m2 v2 হয়। সংঘর্ষের পরেও তারা একই দিকে গতিশীল। m1 বস্তুটা এখন v1 গতিবেগে, m2 বস্তুটা v2 গতিবেগে যাচ্ছে, ফলে এদের মোট ভরবেগ m1 v1, এদের মোট ভরবেগ m2 v2। তো টোটাল ভরবেগটা হয়ে যাবে m1 v1 প্লাস m2 v2। এখন রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রানুযায়ী প্রাথমিক ভরবেগ সমান অন্তিম ভরবেগ, অর্থাৎ m1 u1 প্লাস m2 u2 সমান m1 v1 প্লাস m2 v2, বা m1গুলোকে একদিকে আনা হলে m1 u1 মাইনাস m1 v1 সমান m2 v2 মাইনাস m2 u2। এখান থেকে m1 কমন নিলে u1 মাইনাস v1, এদিক থেকে m2 কমন নিলে v2 মাইনাস u2। এবার এখান থেকে যদি একটা মাইনাস কমন নেওয়া হয় তাহলে এই ভিতরে যে টার্মটা আছে সেটা ঘুরে যাবে, অর্থাৎ v1টা সামনে চলে আসবে, u1টা পিছনে চলে যাবে, অর্থাৎ মাইনাস m1 ইন্টু v1 মাইনাস u1 সমান m2 ইন্টু v2 মাইনাস u2, বা মাইনাস m1 ইন্টু v1 মাইনাস u1 বাই টি সমান m2 v2 মাইনাস u2 বাই টি, দুদিকে টি দিয়ে ভাগ করে দেওয়া হলো। তাতে করে এটা হয়ে গেল ত্বরণ a1, অর্থাৎ মাইনাস m1 a1 সমান m2 a2, যেখানে v1 মাইনাস u1 বাই টি সমান a1 প্রথম বস্তুর ত্বরণ, v2 মাইনাস u2 বাই টি সমান a2 দ্বিতীয় বস্তুর ত্বরণ, বা আমরা বলতে পারি মাইনাস f12 সমান f21, যেখানে ক্রিয়া বল f12 সমান m1 a1, প্রতিক্রিয়া বল f21 সমান m2 a2, বা বলা যেতে পারে মাইনাস ক্রিয়া বল সমান প্রতিক্রিয়া বল, অর্থাৎ ক্রিয়া ও প্রতিক্রিয়া বল পরস্পর সমান ও বিপরীত। এটি নিউটনের তৃতীয় গতিসূত্র। অথবা প্রশ্নে রয়েছে নিউটনের কোন গতিসূত্রটিকে জাড্ডের সূত্র বলা হয়? প্রথম গতিসূত্রকে। সেই সূত্রটি বিবৃত করো। বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকে, গতিশীল বস্তু চিরকাল সমগতিতে সরলরেখায় চলতে থাকবে। মাপনী চোঙের সাহায্যে জলে অদ্রাব্য কোনো কঠিন পদার্থের আয়তন ও ঘনত্ব নির্ণয় কিভাবে করা যায়?
সাধারণ তুলাযন্ত্র ও মাপনী চোঙের সাহায্যে কোনো অসম আকৃতির কঠিন বস্তুর ঘনত্ব নির্ণয়। প্রথমে সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে অসম আকৃতির কঠিন বস্তুর ভর পরিমাপ করা হলো। ধরি বস্তুটির ভর হলো m একক। 2, প্রথমে মাপনী চোঙটি ধুয়ে ভালোভাবে শুকিয়ে নেওয়া হলো। 3, এবার আয়তন মাপক চোঙে এমনভাবে জল ঢালা হলো যাতে পরীক্ষাধীন বস্তুটি ওই জলে সম্পূর্ণরূপে ডুবে যেতে পারে। এবার ওই জলতলের পাঠ নেওয়া হলো। মনে করা হলো পাঠটা হচ্ছে v1 একক। এই যে প্রথমে আয়তন মাপনী চোঙে জল নেওয়া হয়েছে এবং এর পাঠ নেওয়া হয়েছে v1। এবার বস্তুটিকে পরিষ্কার করে মোম মাখানো একটি সরু ও শক্ত সুতো দিয়ে বেঁধে ধীরে ধীরে তরলের মধ্যে ডোবানো হলো, ফলে জলতল কিছুটা উপরে উঠবে। এই অবস্থায় জলতলের পাঠ নেওয়া হলো। মনে করি এই পাঠ v2 ঘন একক। অর্থাৎ যখন বস্তুটিকে দড়ি দিয়ে বেঁধে মাপনী চোঙের মধ্যে ঢোকানো হলো তখন জলতল কিছুটা উঠলো, এটাকে ধরে নেওয়া হচ্ছে v2 একক। এক্ষেত্রে মোম মাখালে সুতোটি ভেজে না, অর্থাৎ জল শোষণ করে না, তাই পাঠে ত্রুটি আসে না। এখন বস্তুর প্রকৃত আয়তন পেতে গেলে v2 - v1 পাঠ থেকে নিমজ্জিত সুতোর আয়তন বাদ দিতে হবে। এক্ষেত্রে পাঠ নেওয়ার সময় লম্বন ত্রুটি যাতে না আসে সেদিকে লক্ষ্য রাখতে হবে। কঠিন বস্তুর ঘনত্ব d সমান বস্তুর ভর m বাই বস্তুর আয়তন v সমান m বাই v2 - v1 একক। অতএব d সমান m বাই v2 - v1। একটি ঋণাত্মক 1 পরমাণু আয়নের m কক্ষে 8টি ইলেকট্রন বর্তমানের প্রশম পরমাণুটির ইলেকট্রন বিন্যাস লেখো। এর ইলেকট্রন সংখ্যা লেখো। মৌলের ভর সংখ্যা 31 হলে এর নিউক্লিয়াসে নিউট্রন সংখ্যা কত? ঋণাত্মক 1 পরমাণু আয়নের m কক্ষে ইলেকট্রন আছে 8টি। প্রশম পরমাণুর সর্ববহিস্থ কক্ষে ইলেকট্রন 8 - 3 সমান 5টি। এরপর প্রশম পরমাণুর ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে k কক্ষে 2টি ইলেকট্রন, l কক্ষে 8টি ইলেকট্রন, m কক্ষে 5টি ইলেকট্রন। তাহলে এর ইলেকট্রন সংখ্যা 2 + 8 + 5 সমান 15। এটাই হচ্ছে তার প্রোটন সংখ্যা। মৌলটির ভর সংখ্যা যদি 31 হয় এবং প্রোটন সংখ্যা যদি 15 হয় তাহলে নিউট্রন সংখ্যা হবে 31 - 15 সমান 16। আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভিডিওগুলি তোমাদের ঠিক কেমন লাগছে, তাহলে নতুন ভিডিও বানাতে আমি আরও উৎসাহ পাবো। ভালো থেকো। খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। ভালো থেকো। Thanks for watching.